এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো যে আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তোমাদের প্রায় দোরগোড়ায়, আর আমাদের এই চ্যানেলে চলছে জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশের বিভিন্ন সিরিজ। আজকের সেশনে তোমাদের এনেছি জিকেরই একটা পার্ট। কি পার্ট? সেটা হচ্ছে সংবিধানের পার্ট 2। অলরেডি সংবিধানের ফার্স্ট পার্ট যেটা, সেটা আপলোড করা আছে। সেখানে টপ 30 কোয়েশ্চেন আমি দিয়েছিলাম, তোমরা দেখেছো এবং জানিয়েছো কমেন্ট করে যে স্যার সংবিধান রিলেটেড আরও পার্ট 2 যে সিরিজটা সেটা আনুন, অর্থাৎ পার্ট 2 যে সংবিধানের সেটা আনুন। তো তোমাদের অনুরোধ রাখতেই আজকে টপ 30 কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেটা সংবিধানের পার্ট 2 হতে চলেছে। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, কারণ আসন্ন মার্চে হতে চলেছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা। চলো আমরা আগে সিলেবাসটা দেখে নিই। দেখো সিলেবাসে তোমাদের কি আছে। তোমাদের সিলেবাসে দেখো, গ্রুপ সি সিলেবাসে আছে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, গ্রুপ সি সিলেবাসে রয়েছে, দেখতে পেলে। এবার দেখো গ্রুপ ডি সিলেবাসেও আছে এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান তোমাকে পড়তেই হবে এবং সেখান থেকে গ্রুপ সি গ্রুপ ডিতে কোয়েশ্চেন আসবে, সেটা তোমরা নিশ্চিত হয়ে গেলে সিলেবাস দেখার পর। তাহলে চলো আর দেরি না করে আমরা সেশনটাকে শুরু করি। যদি সেশন তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে দাও। ক্লিয়ার? এবং বন্ধুদের মধ্যে ব্যাপারটা জানিয়ে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা চলে আসছি আজকে ফার্স্ট কোয়েশ্চেন। তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি, যে সংবিধান সভা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার অস্থায়ী সভাপতি কে ছিলেন। দেখো এই প্রশ্নগুলো জেনারেলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি যদি দেখো সেখানেও এসেছে। তো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে সেটাতেও আসবে, অবশ্যই আসবে। দেখো 4টি অপশান এখানে আছে, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচিদানন্দ সিনহা নাকি জওহরলাল নেহেরু কে ছিলেন সংবিধান সভা অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলির অস্থায়ী সভাপতি, তাই তো? তো তোমরা জানো যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ যদি বলো আমরা, তো গণপরিষদ গঠনের ইতিহাসটা তোমরা তো জানো আশা করি, তবু আমি বলে দিই ছোট করে, শর্ট করে বলে দিই। কি বলো তো না, 1946 1946 সাল, 1946 সালে ক্যাবিনেট মিশন আসে। সেই ক্যাবিনেট মিশন তার পরবর্তী সময়ে যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী ভারতের গণপরিষদ গঠন। সেই গণপরিষদ গঠনের মধ্যে আসে ড্রাফটিং কমিটি, এবং ড্রাফটিং কমিটি পরবর্তী সময়ে সংবিধানের রচনা করেন। একটা লম্বা ইতিহাস আছে। আমি প্রথম যে ইতিহাসটা বলি, যে 1946-এ হচ্ছে ক্যাবিনেট মিশন আসে। তো ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশন অনুযায়ী ভারতের গণপরিষদ গঠিত হয়, ভারতের স্বাধীনতা পাবো এরকম একটা কনসেপ্ট চলে আসে। কবে পাবো জানি না সেই সময়, কিন্তু পাওয়ার একটা কনসেপ্ট চলে আসে। তো সেখান থেকে ক্যাবিনেট মিশনের প্রস্তাব, সেখান থেকে গণপরিষদ গঠন, এবং সেই গণপরিষদ যখন গঠিত হবে গণপরিষদের মধ্যে মিটিং হবে। তো মিটিং যদি হয় তো সেখানে একজন সভাপতিকে অবশ্যই দরকার। তো প্রথম যে সভাপতি হয়েছিলেন সেক্ষেত্রে মিটিং যে হয়েছিল সেটা হচ্ছে, আমি বলে দিই, 9 ডিসেম্বর 1946। প্রথম মিটিং যে হয়েছিল গণপরিষদের প্রথম মিটিং, সেটা হয়েছিল এই দিন, এবং এই দিনই যাকে সভাপতি রাখা হয়েছিল সেই দিনের মিটিংয়ের জন্য সেটা হচ্ছে সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হিসাবে। পরবর্তীকালে 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বেছে নিয়েছিলাম আমরা। তো এই প্রশ্নের উত্তর কি হবে বলো, সেটা হচ্ছে সচিদানন্দ সিনহা। স্যার এটা তো বুঝতে পারলাম, স্যার পরের কি না, এই যে ডক্টর বি.আর. আম্বেদকর দেওয়া আছে, ইনি নিশ্চয়ই জানো যে ড্রাফটিং কমিটি, বা যেটাকে তোমরা বাংলায় বলো খসড়া কমিটি, যেটাকে বাংলায় বলা হয় কি বলতো, খসড়া কমিটি। সেই খসড়া কমিটির ইনি হচ্ছেন হেড ছিলেন, এবং এনার আন্ডারে আরও 6 জন ছিল, অর্থাৎ খসড়া কমিটির যে চেয়ারম্যান তিনি ছিলেন বি.আর. আম্বেদকর। সংবিধান রচয়িতা বলা অনেক সময় বলা হয়ে থাকে। তো সেই বি.আর. আম্বেদকর এটা। আর জওহরলাল নেহেরু সেই সময় অলরেডি জেনে গেছে ভারতবাসী যে জওহরলাল নেহেরু ভারতের ভাবি প্রধানমন্ত্রী হতে চলেছেন। আমি কোন সময়ের গল্প বলছি, যে সময়টা হচ্ছে ক্যাবিনেট মিশন 2 একেবারে সংবিধান রচনার সময়কাল, সেই সময়ের গল্প বলছি। আশা করি ব্যাপারটা বোঝা গেল। চলো একটু আমরা দেখে নিই ছবির মাধ্যমে। এই দেখো 9 ডিসেম্বর 1946 দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেট ফর দ্য ফার্স্ট টাইম। ডক্টর সচিদানন্দ সিনহা ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেল। এবার তোমরা আমাকে বলবে, কমেন্ট সেকশনে বলবে যে এই যে সংবিধান যে গণপরিষদের যে মিটিং হচ্ছে, গণপরিষদের মিটিংয়ে আমি বললাম প্রথম স্থায়ী সভাপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ওই 11 ডিসেম্বর যে মিটিংটা হয়েছিল, স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, সেই সময় ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সহসভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল, সহসভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল। ক্লিয়ার? সেটা তোমরা কিন্তু জানাবে কমেন্ট সেকশনে, তোমাদের এটা বাড়ির কাজ বা হোমওয়ার্ক রইল। চলো আমরা 2 নম্বর কোয়েশ্চেনে আসি। 2 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়। ভালো কোয়েশ্চেন, পরীক্ষায় অলরেডি এসেছে। ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়, গার্জিয়ান কাকে বলা হয়? সংসদ, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট নাকি প্রধানমন্ত্রী? দেখো ভারতীয় সংবিধান,
সেই ভারতীয় সংবিধানের অভিভাবক গার্জিয়ানের যিনি কাজ করেন, যে যে চারটি অপশনের মধ্যে, তা অপশান উত্তর কি হবে? ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের কি করে? গার্জিয়ান বা অভিভাবক হিসাবে কাজ করে। কারণ যদি কোনো রকম কিছু প্রবলেম হয়, সেটার অভিভাবক অর্থাৎ গার্জিয়ান হিসাবে সুপ্রিম কোর্ট কিন্তু ব্যাপারটা দেখবে। ক্লিয়ার? আচ্ছা, বাকি তো কোনো কিছুই হবে না। অপশানের সংসদ হবে না, এরা তো আইন তৈরি করে। রাষ্ট্রপতি হবে না, আর প্রধানমন্ত্রী উনি তো মানে দেশের যিনি সর্বাধিনায়ক বলতে পারো দেশ শাসনের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়াল যিনি সর্বাধিনায়ক তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। তো এখানে দেখো উত্তর কি হবে? সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সংবিধানের গার্জিয়ান। এবার দেখো একটু ছবি, সুপ্রিম কোর্টের ছবি তোমরা জানো নিশ্চয়ই। সুপ্রিম কোর্টের এই ছবিটার সঙ্গে তোমরা পরিচিত। সুপ্রিম কোর্টের ছবির সঙ্গে বিভিন্ন ইম্পর্টেন্ট যে কেস মামলা সেই সমস্ত সুপ্রিম কোর্টের সলিউশন হয়, আর ভারতের সর্বোচ্চ কোর্ট নামে পরিচিত। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন আসার আগে একটু বলে দিই যে আমাদের এই যে 15টা প্র্যাকটিস সেটের একটা বই ছিল, গত 23শে জানুয়ারি একটা অফারও তোমরা দিয়েছিলাম, অনেকেই তোমরা অ্যাভেল করেছো। তো আজ থেকে কিন্তু এই অফারটা থাকছে না। আজ থেকে পুনরায় তোমরা 150 অর্থাৎ 150তে এই বই বা এই পিডিএফটা তোমরা পাবে। 15টা গ্রুপ সি গ্রুপ ডিকে লক্ষ্য রেখে প্র্যাকটিস সেট বানানো হয়েছে। তো সেটা তোমরা অনেকেই কিনেছো। এবার যারা নতুন তারা কিভাবে কিনবে বিষয়টা না, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমরা এই বইটা বা এই 15টা প্র্যাকটিস সেটের কপিটা কিনতে চাই। তো আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, তোমরা সেখানে পেমেন্ট করবে, একটা কিউআর কোড পাঠানো হবে, সেটা শেয়ার করে দেবে। দ্যাটস ওকে, ফাইন, তোমরা পেআপটা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেন আসি। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 4টি অপশন এখানে দেওয়া আছে। দেখো, গৃহীত হওয়া আর কার্যকর হওয়া ভালো করে মনে রাখো। গৃহীত হওয়া আর কার্যকর হওয়া দুটো কিন্তু এক জিনিস নয়। কেন না, গৃহীত হয়েছিল একটা অন্য ডেট, কার্যকর হয়েছিল আর একটা অন্য ডেটে। দেখবে তো গৃহীত হয়েছিল ভারতের সংবিধান যখন রেডি হয়ে গেছিল, সেটা অ্যাডপ্টেড হয়েছিল, সেটা কবে না, সেটা অ্যাডপ্টেড যে হয়েছিল সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949। তাহলে কি স্যার ওই দিন থেকেই চালু হয়ে গেছিল? না, ওই দিন থেকে চালু হয়নি। কবে চালু হয়েছিল না, 2 মাস পরে। 2 মাস পরে, তার মানে কবে হচ্ছে স্যার না 26শে জানুয়ারি 1950। তা 1950 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, লাগু হয়েছিল। কিন্তু সংবিধানকে গ্রহণ করা হয়ে গেছিল কবে? 26শে নভেম্বর 1949। তো দুটো ডেট খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু বারবার এসেছে, প্রিভিয়াস ইয়ারে, আপকামিং ডেটেও আসবে। খুব ভালো করে এই দুটো ডেট মনে রেখো। এবার দেখো 26শে জানুয়ারির সঙ্গে সম্পর্ক আমি বলে দিলাম। 15ই আগস্ট কেন বিখ্যাত আমি তো আর বলবো না, সেটা তোমরা জানো আশা করি। আর 9 ডিসেম্বর 1946 এইমাত্র বললাম সংবিধান যে গণপরিষদের প্রথম সভা হয়েছিল, সচিদানন্দ সিনহা যেখানে অস্থায়ী সভাপতি ছিলেন, তো সেইটা দেখো। 4টে ডেট আমি দিয়েছি, 4টের সঙ্গে রিলেটেড ইনফরমেশনও বলে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো কোয়েশ্চেনে কোনো রকম প্রবলেম না হয়। ক্লিয়ার? যাবো আমরা একটু দেখে নেবো একটু স্লাইডটা। দেখো ভারতের সংবিধানের চিত্র তোমরা দেখো নি একটু, এবং সেখানে দেখো এখানে দেওয়া আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যেখানে প্রিএমবেল নিয়ে আমি আলাদা কোয়েশ্চেনও রেখেছি তোমাদের। তো এই ছবিটার সঙ্গে তোমরা পরিচিত আশা করি। যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেন আজকের, যে রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? আচ্ছা, তো তোমরা দেখবে যে বিভিন্ন যখন সরকার চেঞ্জ হয় বা যখন ভোট হয়ে যাওয়ার পর সরকার নির্বাচিত হয়ে যায়, তো একটা তোমার শপথ বাক্যের এরকম যেটা সেরিমনির আয়োজন করা হয়ে থাকে, তোমরা টেলিভিশন চ্যানেলে দেখে থাকবে। তো রাজ্যের রাজ্যপাল, তো তাকে শপথ বাক্য বা সেই পোস্টের যে ব্যক্তি আসেন তাকে শপথ বাক্য কে পাঠ করান? 4টি অপশান। রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 4টেই খুব হাইফাই পোস্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? দেখো, কোনো একজন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারে তিনি ইন্টারিমভাবে অন্যান্য আরও রাজ্যের রাজ্যপাল একসঙ্গে তিনি দুটো রাজ্যের রাজ্যপাল হতে পারেন, কিন্তু কোন একটা পার্টিকুলার স্টেটের জন্য কাউকে রাজ্যপাল হিসাবে পাঠানো হচ্ছে। কোথা থেকে? সেন্ট্রাল থেকে, দিল্লি থেকে। তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন কে না, কে পাঠ করাবেন? সেই রাজ্যের, মানে যে রাজ্যে তাকে পাঠানো হচ্ছে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। ভালো করে মনে রাখবে কিন্তু কোশ্চেনটা। কাকে করানো হবে না, যে রাজ্যে তাকে পাঠানো হচ্ছে অ্যাজ এ রাজ্যপাল হিসাবে, সেই রাজ্যের যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের প্রধান বিচারপতি সেই রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন। ক্লিয়ার? আশা করি। তো রাষ্ট্রপতি তো এখান থেকে বাদ চলে গেল, মুখ্যমন্ত্রী তো হবে না, মুখ্যমন্ত্রী তো সেই রাজ্যের মানে কি বলবো শাসন বিভাগের হেড, তো তিনি দেখেন। আর সুপ্রিম কোর্টের বিচারপতিও তো হচ্ছে না এখানে, তাই না? তাহলে প্রশ্নের উত্তর কি? অপশান বি। চলো আমরা একটু ছবির মাধ্যমে একটু দেখে নিই। দেখো কলকাতা হাইকোর্টের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা হাইকোর্টের ছবি। তো কলকাতা হাইকোর্টের ছবি, কলকাতা হাইকোর্টের যে মেন বিচারপতি আছেন, প্রধান বিচারপতি, তিনি কলকাতার যিনি পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল, তাকে শপথ বাক্য পাঠ করেন। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোয়েশ্চেনে।
5 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে। দেখো, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ অর্থাৎ সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো যে শব্দ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। দেখো এই যে দেখো আমাদের কনস্টিটিউশনের যে প্রিএমবেলের যে পার্টটা, এই দেখো প্রিএমবেল। সো প্রিএমবেলে কিছু জিনিস এখানে লেখা আছে, তার একটা বিশাল মানে আছে। তো আমরা জাস্ট এখানে কোয়েশ্চেন অ্যান্সার হিসাবে দেখব যে সেকুলার, সোশ্যালিস্ট এই শব্দগুলো সংবিধানের কত সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। এবার তুমি ভাবো, সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় তার মানে কি স্যার? তার মানে অরিজিনাল কনস্টিটিউশনে ওই শব্দগুলো ছিল না, বা অরিজিনাল প্রিএমবেলে প্রস্তাবনায় সে দুটো শব্দ ছিল না, তাহলে তো সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়ার, নতুন দুটো শব্দ বলেছে না যুক্ত হওয়ার, তার মানে ওই শব্দগুলো ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। তো খুব সিধা কোয়েশ্চেন, বহুবার এসেছে প্রশ্নটা। তাহলে প্রশ্নটা এখানে হবে, প্রশ্নের উত্তর হবে 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটো শব্দ, তাই তো? আচ্ছা, এবার দেখো 42তম সংবিধান সংশোধনীতে শুধুমাত্র কি এই দুটো শব্দ যুক্ত হয়েছে? এর পাশাপাশি আর একটা শব্দ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি বলে একটা শব্দ আছে, সেই শব্দটাও কিন্তু যুক্ত হয়েছে। এই দেখো এখানে দেওয়া আছে ইন্টিগ্রিটি, এই শব্দটাও কিন্তু সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি তিনটে শব্দই 42তম অ্যামেন্ডমেন্ট, যেটা 1976 সালে হয়েছিল, তাতে যুক্ত হয়েছে। এখনো পর্যন্ত, মানে যখন আমি ভিডিও রেকর্ড করছি, এখনো পর্যন্ত ভারতের সংবিধানের যে প্রিএমবেল, সেই প্রিএমবেলটা কেবলমাত্র একবারই সংশোধন হয়েছে, অনলি ওয়ান টাইম। এখনো পর্যন্ত একবার সংশোধন হয়েছে প্রিএমবেল, যেখানে 3টে ওয়ার্ড এখানে মানে এন্ট্রি করা হয়েছে, এন্ট্রি দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যতে হলেও হতে পারে। তো চলো, এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। 44তম সংবিধান সংশোধনী, এটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা 1978 সালে হয়েছিল, এটাও খুব ইম্পর্টেন্ট সংশোধনী। এখান থেকে কোশ্চেন দিয়েছি আমি, দেখে নেবে। আর 46তম, 50তম তো দেওয়া আছে। তাহলে অপশান কি হবে এখানে? 42তম। আর তোমাদের জন্য এই পিকচারটা আমি দিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন বলছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট প্রক্রিয়া বর্ণিত হয়েছে? এইমাত্র তোমাদের বললাম 42তম, 46তম সংশোধন। তাহলে স্যার প্রশ্নটা এটাই যে এই যে সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট, এই প্রক্রিয়াটা কোন অনুচ্ছেদে রয়েছে, অর্থাৎ সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? তো 4টি অপশান, 368, 352, 370, 360, 4টি অপশান, 4টে ধারাই খুব ইম্পর্টেন্ট। আমি এক এক করে সব ব্যাখ্যা দেবো। দেখো, সংবিধানের এই যে সংবিধান সংশোধন, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কত নম্বরে আছে? তাহলে এখানে দেখো অপশান এ 368 নম্বর ধারাতে এই বিষয়টা উল্লেখ করা আছে সংবিধানে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে সেগুলো একটু বলে দিই। প্রথম কথা, এই যে 368 নম্বর ধারাতে সংবিধান সংশোধনের বিষয়টা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কি মানে এই কোন দেশের কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে? এটাকে আমি বলবো না, তোমরা হোমওয়ার্ক থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাক, তোমরা বলবে এটা কোন দেশের কনসেপ্ট অ্যাকচুয়ালি। 368 যে সংবিধান সংশোধনের যে বিষয়টা, কোন দেশের কনসেপ্ট এখান থেকে নেওয়া হয়েছে, এটা তোমরা বলে হোমওয়ার্কে। আচ্ছা, আমি শুধু একটা জিনিস এখানে বলি, এই যে ভারতীয় সংবিধান আছে না, সেই ভারতীয় সংবিধানে তোমরা অলরেডি জানো বর্তমানে কতগুলো পার্ট বলো তো? বর্তমানে পার্ট আছে জানো নিশ্চয়ই 25টা। সংবিধান চালু হওয়ার সময় ছিল 22টা, এখন আছে কটা? 25টা। সেই 25টা পার্টের মধ্যে একমাত্র একটা পার্টে একটাই মাত্র আর্টিকেল রয়েছে, বুঝলে না? আর একবার বলি, দেখো পার্ট নাম্বার যদি পার্ট নাম্বার যদি আমি 1 ধরি না, 1 নম্বর পার্টে, সেখানে কতগুলো আর্টিকেল আছে বলো তো? আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত আছে, ঠিক আছে। পার্ট নাম্বার 2 ধরলে সেখানে আর্টিকেল আছে 5 থেকে 11, এরকম করে হয়ে যাচ্ছে, এরকম হয়ে গিয়ে 22টা পার্ট ছিল। তো দেখো, এই যে 1 নম্বর পার্টে আমি 1 থেকে 4 নম্বর আর্টিকেল বলছি, 2 নম্বর পার্টে 5 থেকে 11 নম্বর আর্টিকেল বলছি। তো যতগুলো পার্ট আছে না, সেই পার্টের মধ্যে একমাত্র একটাই পার্ট আছে যেখানে অনলি একটাই শুধু ধারা রয়েছে। সেই পার্টটা তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে, সেই পার্ট মনে রাখবে। পার্ট এটা কত? পার্ট 20। তাহলে 20 নম্বর পার্টে আছে একটাই ধারা, যেটা হচ্ছে 368 নম্বর ধারা, যেটা সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্রিকি কোয়েশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, এবার বাকি প্রশ্নগুলো যদি আমরা উত্তর একটু দেখি, তাহলে আমরা কি দেখবো বলো তো? না, বাকি প্রশ্নগুলোর উত্তর যদি দেখি, মানে বাকি প্রশ্নগুলোর বিষয় যদি দেখি, যে 352 352 কিসের সঙ্গে জানো? তোমরা জানো যে 352 কিসের সঙ্গে যুক্ত? না, 352 হচ্ছে তোমার যুক্ত হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, বা যেটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি।
ক্লিয়ার। আর 370 ধারা যেটা অ্যাবলিশড হয়ে গেছে, জম্মু অ্যান্ড কাশ্মীরের সঙ্গে রিলেটেড ছিল, যেটা অলরেডি অ্যাবলিশড হয়ে গেছে। তাহলে বাকি 4টি অপশান আমি কিন্তু বাকি 3টে অপশান বলে দিলাম, আর এই অপশানটা সম্পর্কে তো উত্তর বললাম, আর এর সঙ্গে রিলেটেড আমি 4-5টা ইনফরমেশন দিলাম। প্রত্যেকটা ইনফরমেশন তোমরা যদি না বুঝতে পারো, ভিডিওটা পজ করো একবার, বা একবার পিছনের দিকে গিয়ে দেখো, সব কটা ইনফরমেশন তোমরা মাথায় মনে রাখার চেষ্টা করো। চলো আমরা যাব পরের। দেখো 368 নম্বরের আর্টিকেল, দেখো অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়া, তার সঙ্গে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ছবি দিয়ে দিয়েছি। ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন আজকে, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? মৌলিক কর্তব্য বলেছে, হ্যাঁ, কখনো ভেবো না মৌলিক অধিকার, অনেকে এই বিষয়টা একটু গোলমাল করে ফেলে। মৌলিক কর্তব্য, তো ভারতীয় সংবিধানের কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? 4টি কমিটির এখানে নাম দেওয়া আছে, তাই তো? দেখো প্রত্যেকটা আমি ব্যাখ্যা দেবো। এখানে উত্তরটা কি আগে বলে দিই, উত্তরটা হচ্ছে শরণ সিং কমিটি। ক্লিয়ার, শরণ সিং কমিটি। এবার স্যার এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে, আদার্স কি কোয়েশ্চেন আসতে পারে, সেইটা আমি বলছি। দেখো দেখো মৌলিক কর্তব্য যেটা শরণ সিং কমিটি রেকমেন্ডেশন করেছিল, কবে স্যার? এটাও তো জানতে হবে স্যার, কবে? স্বাধীনতার সময় কি, বা সংবিধান যখন চালু হয়? না, 42তম অ্যামেন্ডমেন্টে 1976 সাল শরণ সিং কমিটি রেকমেন্ড করে যে প্রত্যেকটা ভারতীয়র কিছু মৌলিক কর্তব্য থাকা উচিত। তো সেইটা কবে? 1976 সাল। ক্লিয়ার। শরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী সেই সময় কিন্তু 10টি মৌলিক কর্তব্য ভারতবাসীদের দেওয়া হয়। আমি সেই সময়ের বলছি, কোন সময়? 1976 সালের কথা বলছি। বর্তমানে মৌলিক কর্তব্য আছে 11টা, যেটা আরেকটা সেটা পরে ঢুকেছে 86 অ্যামেন্ডমেন্টে, সেটা বলছি না, এই সময়ের কথা বলছি। ক্লিয়ার। তো প্রত্যেকটা ভারতবাসীর মৌলিক কর্তব্য কিছু থাকা উচিত, সেই বিষয়টা শরণ সিং কমিটির রেকমেন্ডেশন। ক্লিয়ার। এবার স্যার এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? তোমরা জানো আর্টিকেল নাম্বার 51A এর মধ্যে রয়েছে মৌলিক কর্তব্য, 51A। ক্লিয়ার। তাহলে কটা কোয়েশ্চেন হলো? 1 2 3, অলরেডি 4টে কোয়েশ্চেন আমি বলে দিলাম এটা। আর বর্তমানে যদি বলে মৌলিক কর্তব্যের সংখ্যা কত, তখন হবে 11টা। কেন না 86 অ্যামেন্ডমেন্টে একটা মৌলিক কর্তব্য ঢুকেছে, তো তার মানে 11টা বর্তমানে মৌলিক কর্তব্য। ক্লিয়ার। তাহলে উত্তর আমার কি? শরণ সিং কমিটি। এই পর্যন্ত ঠিক আছে। নেক্সটগুলো দেখবো। এই যে আছে দেখো সারকারিয়া কমিশন, এটা কি বলতো? এই কমিশন যদি আমি বলি, সারকারিয়া কমিশনের বিষয় একটু ভালো করে দেখে নাও এটা। তো সারকারিয়া কমিশন যদি আমি বলি, এটা হচ্ছে 1983-তে সারকারিয়া কমিশন। কি বিষয়টা স্যার? কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্কের যে বন্ধন, সম্পর্কের যে দৃঢ়তা, তার সাথে সাথে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাকে স্ট্রং করার জন্য এই বিষয়ে সারকারিয়া কমিশনের রেকমেন্ডেশন। ক্লিয়ার। 1983 কমিশনটা গঠিত হয়। দেখো বলবন্ত রায় মেহতা কমিটি কবে? 1957 খ্রিস্টাব্দে। এটা আরেকদিন আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে যে 1957 বলবন্ত রায় মেহতা কমিটি, ইনি হচ্ছে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত, আমরা যে 3টে স্তরে যে পঞ্চায়েতের নির্বাচন হয় নিশ্চয়ই দেখেছো, যে গ্রাম স্তর, জেলা স্তর, ব্লক স্তর, পঞ্চায়েত সমিতি, সেই বিভিন্ন ভোট দেওয়া হয় না, 3টে পেপার দেয় তোমাকে। তো দেখো সেই ত্রিস্তরীয় যে পঞ্চায়েত, সেই যে রেকমেন্ডেশন, সেটা হচ্ছে এই বলবন্ত রায় মেহতা কমিটির। ক্লিয়ার। কবে? 1957-এ। আর একটা যেটা হচ্ছে ভার্মা কমিটি, এটা কিন্তু একটু দেখে রাখো, এটা একটা ছিল 1999-এ আর একটা ছিল 2012-তে। দুটো কিন্তু দুটো আলাদা আলাদা উদ্দেশ্য। একটু বলে রাখি তোমাদের, 2012-র যেটা, সেটা ছিল, তোমরা জানো তো দিল্লিতে যে গণধর্ষণ কাণ্ড হয়েছিল না, সেই গণধর্ষণ কাণ্ডে ফৌজদারি আইনকে আরও বেশি করে স্ট্রং করার জন্য, যৌন নিপীড়ন বা যৌন অত্যাচারের যাতে শাস্তি বৃদ্ধি পায়, দ্রুত বিচার হয়, তার জন্য ছিল 2012-এ ভার্মা কমিটির রেকমেন্ডেশন। আর 1999 সালের যেটা ছিল, সেটা হচ্ছে মৌলিক কর্তব্যকে সঠিকভাবে পালন করা, শিক্ষার মাধ্যমে নাগরিকদের সচেতনতা করা, এই বিষয়টা ছিল ভার্মা কমিটির রেকমেন্ডেশন, সেটা হচ্ছে 1999 সালে। দেখো প্রশ্ন ছিল এটা, যার উত্তর হবে এটা তো প্রথমেই বলে দিয়েছি। বাকি অপশানগুলো এই জন্যই বলছি, কি থেকে কোয়েশ্চেন আসবে আমরা জানি না, সব কটা আমি আলোচনা করে দিলাম, তোমরা বারবার ভিডিওটা দেখে ব্যাপারটা রিমাইন্ড করো, রিকল করো। চলো আমরা চলে আসি পরে। দেখো শরণ সিং কমিটির আমরা ছবি একটু দিয়ে দিয়েছি, দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন কত বছর অন্তর রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়? তাহলে বোঝা যাচ্ছে যে ফাইন্যান্স কমিশনটা রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়। এটাও একটা কোয়েশ্চেন যে ফাইন্যান্স কমিশন গঠনের দায়ভার বা কার দ্বারা গঠন হয়, তখন 4টি অপশান দিয়ে দেবে। তো আমি এখানে দেখো এর মধ্যে একটা কোয়েশ্চেনের আনসার দিয়ে দিয়েছি, ফাইন্যান্স কমিশনের সঙ্গে রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়, এই বিষয়টা বলে দিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে 4টে অপশান, 3 বছর, 4 বছর, 6 বছর না 5 বছর, কত বছর ছাড়া ছাড়া ফাইন্যান্স কমিশন গঠিত হয়? তো তোমরা জানো যে ফাইন্যান্স কমিশন যে গঠিত হয়, ফাইন্যান্স কমিশন গঠিত হয় প্রতি 5 বছর ছাড়া।
5 বছর ছাড়া ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন গঠিত হয়। স্যার ফাইন্যান্স কমিশনটা তো সংবিধানে রয়েছে স্যার, কত নম্বর আর্টিকেলে রয়েছে? তো আর্টিকেল নাম্বারটা একটু মনে রাখবে, আর্টিকেল নাম্বার 280, অর্থাৎ আর্টিকেল 280-তে ফাইন্যান্স কমিশনের বিষয়টা বলা আছে। স্যার পরের কোশ্চেন, যে ফাইন্যান্স কমিশনে কতজন মেম্বার থাকে? এরও একটা কোশ্চেন হতে পারে। তো ফাইন্যান্স কোশ্চেনে হচ্ছে 4+1, মানে একজন চেয়ারম্যান, বাকিজন আদার্স সদস্য, তার মানে টোটাল 5 জন মেম্বার থাকে, 4+1 মেম্বার থাকে, তাই না? আচ্ছা, এবার স্যার 5 বছর ছাড়া ছাড়া যে ফাইন্যান্স কমিশন গঠিত হলো সব ঠিক আছে, তো ফাইন্যান্স কমিশনের কাজ কি? এটাও তো ব্যাপার না। ফাইন্যান্স কমিশনের কাজ হচ্ছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে রাজস্ব বন্টন, কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের দায়ভার ফাইন্যান্স কমিশনের হাতে। ক্লিয়ার? তো বর্তমানে যে ফাইন্যান্স কমিশনের যিনি হেড আছেন তিনি হচ্ছেন অরবিন্দ পানাগড়িয়া, ডক্টর অরবিন্দ পানাগড়িয়া, ইনি হচ্ছেন বর্তমানে ফাইন্যান্স কমিশনের হেড আছেন। বর্তমানে অবশ্য ফাইন্যান্স কমিশনটা শুরু হবে, এটা হচ্ছে 16তম শুরু হবে। কবে থেকে স্যার শুরু হবে? সেটা হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে কার্যকাল শুরু হবে, কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো অরবিন্দ পানাগড়িয়া স্যার তিনি হচ্ছেন চেয়ারম্যান হচ্ছেন, বাকি 4 জন থাকছেন কমিটিতে। তা টোটাল 5 বছর এনাদের দায়িত্ব, এনারা ওই বিষয়টা সামলাবে। ক্লিয়ার? তাহলে ফাইন্যান্স কমিশন, রাষ্ট্রপতি, 5 বছর ছাড়া ছাড়া, 5 জন মেম্বার, আর্টিকেল নাম্বার 280, বর্তমানে কে? অরবিন্দ পানাগড়িয়া। আর কততম চলছে স্যার? 16তম। তাহলে টোটাল একটা কোশ্চেন থেকে আমি 7টা কোশ্চেন বললাম, সব কিছু তোমাকে মনে রাখতে হবে, যে কোনো একটা এসে যাবে পরীক্ষায়। চলো আমি ছবিটা দেখিয়ে দিলাম তোমাদের, দেখো। নেক্সট, পরের কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন কি বলছে আজকে? ভারতীয় সংবিধানের আত্মা ও হৃদয়, হার্ট অ্যান্ড সোল বলে ডক্টর বি.আর. আম্বেদকর কোন ধারাটিকে অভিহিত করেছেন? দেখো এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারে, আপকামিং ডেতেও আসবে। তো ভারতীয় সংবিধানের আত্মা ও হৃদয়, হার্ট অ্যান্ড সোল, কোন ধারাটিকে বি.আর. আম্বেদকর স্যার নিজে বলেছেন? কে বলেছেন? দেখো 4টি অপশন দেখো, 45 নম্বর ধারা, 21 নম্বর, 32 নম্বর, না 14 নম্বর, কোন ধারাটিকে? তো এখানে দেখো ধারা নম্বর 32 যেটা রয়েছে না, 32 নম্বর ধারা। তো 32 নম্বর ধারাটিকে বি.আর. আম্বেদকর স্যার বলেছেন সোল, হার্ট অ্যান্ড সোল। প্রশ্ন হচ্ছে স্যার এতগুলো ধারা আছে তাও 32 নম্বর ধারা কেন? না এই জন্যই ধারাটা একটু বলো, একটু ভাবো তোমরা। দেখো আমরা যে আমাদের মানুষদের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে না সংবিধান অনুযায়ী, মৌলিক অধিকার দেওয়া হয়েছে না, তো তার জন্য আর্টিকেল ছিল নিশ্চয়ই তোমরা জানো 12 থেকে 35, এর মধ্যে মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার দেওয়া আছে। তো 12 থেকে 35 যখন আমরা পড়তে যাবো না, দেখবে 32 নম্বর আর্টিকেলে এসে এটা বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে কি বলতো, নে আগে যা যা ধারাতে যা যা বলা হয়েছে মানুষের মৌলিক অধিকার সম্পর্কে, সেইগুলো যদি কোনো কারণে কোনো কিছু মানুষ মনে করে যে তার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে স্যার ডাইরেক্টলি কোথায় যেতে পারে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে। যে এত বড় অধিকারটা 32 নম্বর আর্টিকেল দিয়েছে, সেই জন্য এই সংবিধানের একেই আত্মা বলা হচ্ছে, হার্ট অ্যান্ড সোল। মানে ডাইরেক্টলি তোমার যদি অধিকার লঙ্ঘিত হয়, তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ফেস করতে পারো বিষয়টা নিয়ে। তো সেই জন্য এই ধারাটাকেই বলা হয়, এটা একমাত্র সোল অ্যান্ড আত্মা। মানে সোল যদি না থাকে তার কোনো অস্তিত্ব থাকে না, হার্ট যদি না থাকে তার অস্তিত্ব থাকে না। তো সেটাই, এই ধারাটা না থাকলে ভারতের সংবিধানের কে কি হতো জানি না। তো সেই জন্য বি.আর. আম্বেদকর স্যার নিজে এটাকে বলেছেন সোল অ্যান্ড হার্ট অ্যান্ড সোল। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। ঠিক আছে, তো দেখে নাও বাকিগুলো আমি বলে দিচ্ছি একটু। দেখো একটু ছবিটা দেখে নাও, এখানে দেওয়া আছে আর্টিকেল নাম্বার 32 gives individuals the right to move the Supreme Court for justice when they feel their fundamental rights have been infringed। দেওয়া আছে। তো দেখো এটা কেন দিয়েছে, দেখো বাকি অপশানগুলো একটু দেখবো, বলে দিলাম সব। দেখো 21 নম্বর ধারা মৌলিক অধিকারের মধ্যে, 45 নম্বর ধারা ডিপিএসপির মধ্যে, 14 নম্বর ধারা মৌলিক অধিকারের মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। 10 নম্বর কোয়েশ্চেন আজকের, এদের মধ্যে কোনটা সাংবিধানিক বা কনস্টিটিউশনাল বডি নয়? সাংবিধানিক বা কনস্টিটিউশনাল বডি নয়। দেখো কনস্টিটিউশনাল বডি নয় মানে কি? কনস্টিটিউশনাল বডি নয় মানে এদের মধ্যে যেটা কনস্টিটিউশনের উল্লেখ নেই, সংবিধানে নেই, সেটাই কনস্টিটিউশনাল বডি নয়। বডি নয় বলেছে নিশ্চয়ই, হ্যাঁ একদম। দেখো ইউপিএসসি, তোমরা জানো যে ইউপিএসসির আলাদা ধারা রয়েছে, তো আলাদা ধারা রয়েছে ইউপিএসসি 312 থেকে সম্ভবত 323 পর্যন্ত, তো সংবিধানে উল্লেখ আছে। নির্বাচন কমিশন 324, 324-এ উল্লেখ আছে। আচ্ছা জাতীয় জিএসটি কমিশন, তারও আর্টিকেল রয়েছে, কত বলো আর্টিকেলটা কারো যদি মনে থাকে? আর্টিকেলটা হচ্ছে 279-এর এ, যেখানে জিএসটি কাউন্সিল কিভাবে গঠিত হয় না হয় সেই বিষয়টাও বলা আছে। ক্লিয়ার? কিন্তু নেই কোনটা? নেই হচ্ছে নীতি আয়োগ। দেখো নীতি আয়োগ কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়, যেটা ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের রেজলিউশনের ফলে নীতি আয়োগের সৃষ্টি। তাহলে এটা তো নিশ্চয়ই কনস্টিটিউশনাল বডি হবে না।
তো এটা হবে তোমার নীতি আয়োগ। উত্তর কি হবে? নীতি আয়োগ। বাকিগুলো সব কনস্টিটিউশনাল। ক্লিয়ার? তো নীতি আয়োগ হচ্ছে এখানে উত্তর হবে কোনটা, সাংবিধানিক বডি নয়। আশা করি বুঝতে পারলে। চলো আমরা নীতি আয়োগের একটা ছবি দেখে নিই। এই দেখো নীতি আয়োগের একটা ছবি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, নীতি আয়োগের বিল্ডিং এর একটা ছবি দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে লোকসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স। আমার মনে হয় সব থেকে সোজা কোয়েশ্চেন এটাই, এটা কখনো ভুল করবে না। লোকসভার সদস্য হতে গেলে মিনিমাম বয়স। দেখো লোকসভার, আমাদের লোকসভায় সব যারা এমপি আছেন তারা সব বসে আছেন, আলোচনা হচ্ছে। তো এখানে যদি তুমি এই ঘরে যদি যেতে চাও বা এই ঘরে তুমি নির্বাচিত হয়ে আসতে হলে তোমাকে কি করতে হবে, তোমার সর্বনিম্ন বয়স হতে হবে। তো তোমাকে সর্বনিম্ন তোমার যে বয়স হতে হবে সেটা কত হতে হবে? 25 বছর। 25 বছর হতে হবে তোমার সর্বনিম্ন বয়স। বাকি অপশানগুলির দিকে একটু তাকাই। 30 বছর হলে তুমি রাজ্যসভায় গিয়ে বসতে পারবে। 35 বছর হলে তুমি কি করতে পারবে না, 35 বছর হলে তুমি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হতে পারবে, যেন এলিজিবল ক্রাইটেরিয়া সেটা তুমি পূরণ করতে পারবে। আর কি বলতো, 21 বছর হলে তুমি পঞ্চায়েতের মেম্বার হবার জন্য যোগ্য হবে, অর্থাৎ পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য তো ভোটে দাঁড়াতে হয়। তো সেই পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য তুমি কিন্তু এলিজিবল হবে 21 বছর হলে। ক্লিয়ার? ছবিটা একটু দেখে নাও, উত্তর হচ্ছে 25 বছর। আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। দেখো আজকের 12 নম্বর কোয়েশ্চেন কি, সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার মানে রাইট টু ইকুয়ালিটি এটা নিশ্চিত করা হয়েছে? তো আমাদের সংবিধানে তোমরা জানো যে কতগুলো মৌলিক অধিকার আছে বর্তমানে, সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই বলে ফেলেছো স্যার 6টা মৌলিক অধিকার আছে, তাই তো? তো এখানে বলা হচ্ছে তার মধ্যে 6টা মৌলিক অধিকারের মধ্যে একটা মৌলিক অধিকার রাইট টু ইকুয়ালিটি। তো এটা কার কার মধ্যে, মানে এই অপশনের মধ্যে কোনটা হবে? তো তোমরা যারা জানো অলরেডি করে ফেলেছো। দেখো সাম্যের অধিকার বোঝাতে দেখো আমি সুন্দর একটা ছবি দিয়ে দিয়েছি, সাম্যের অধিকার, ঠিক আছে? তো সাম্যের অধিকার বলে দিয়ে দিয়েছি। এবার অপশানে তোমার উত্তর কি হবে? তো সাম্যের অধিকার যেখানে বলা হয়েছে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, আর্টিকেল নাম্বার 14, 15, 16, 17, 18। এটা পুরোটা নিয়ে হচ্ছে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। যারা ইন্ডিয়ান পলিটি ডিটেলস পড়েছো তারা নিশ্চয়ই প্রত্যেকটা আর্টিকেল তোমরা জানো কোন আর্টিকেলে কি বলা হয়েছে। তো এখানে পুরোপুরি রাইট টু ইকুয়ালিটি বলতে 14 থেকে 18 বোঝায়, তাই তো? এবার 19 থেকে 22 রাইট টু ফ্রিডম। আচ্ছা 25 থেকে 28 রাইট টু ফ্রিডম টু রিলিজিয়াসের জন্য। আর 23-24 হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এটা ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, আর হচ্ছে রাইট টু ফ্রিডম তোমরা আছে যে সেই স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। ক্লিয়ার? তো এখানে অপশানে উত্তর হবে 14 থেকে 18। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আসে। রাজ্যপালকে অপসারিত করার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? আমি বলেছিলাম যে রাজ্যের যে রাজ্যপাল কত ভাইটাল একটা পোস্ট। তো সেই রাজ্যপালকে যদি অপসারিত করি সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে? 4টে অপশান এখানে, মুখ্যমন্ত্রী, সংসদ, রাষ্ট্রপতি না হাইকোর্টের প্রধান বিচারপতি, তাই তো? দেখো রাজ্যের রাজ্যপালকে যদি অপসারিত করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে যে অপসারণ করার যে ক্ষমতা সেটা দেওয়া আছে কার হাতে? রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি রাজ্যপালকে অপসারণ করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা চলো বর্তমানে আমি একটা ছবি দেখে নিই। তো এখানে ছবিটা একটু আচ্ছা রাজ্যপাল ঠিক আছে, তো অপসারিত করার ক্ষমতা যেটা দেওয়া আছে রাষ্ট্রপতি। তো বর্তমানে আমাদের ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তো সেক্ষেত্রে রাজ্যপালকে যেহেতু অপসারিত করব তো প্রেসিডেন্টের সেই ক্ষমতা আছে বলে প্রেসিডেন্টের এখানে তোমাদের ছবিটা একটু দেখিয়ে দিলাম। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে যা ডিপিএসপিতে রয়েছে? দেখো তো পঞ্চায়েত যে গঠন, সেই পঞ্চায়েত গঠনের যে নির্দেশ ডিপিএসপিতে রয়েছে বলে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে ডিপিএসপি কত থেকে কত আর্টিকেলের মধ্যে, তাই তো? তো 36 থেকে 51, আর্টিকেল নাম্বার 36 থেকে 51-র মধ্যে আছে ডিপিএসপি মানে নির্দেশমূলক নীতি। তো সেই 36 থেকে 51-র মধ্যে কোথায় পঞ্চায়েত গঠনের বিষয়টা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে কোথায়? তো আর্টিকেল নাম্বার 40, যেখানে ভিলেজ পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 40-তে উত্তর কত হবে? আর্টিকেল নাম্বার 40। তো আর্টিকেল নাম্বার 54-এ আগের দিনই বলেছিলাম, কোনো একটা সেশনে বলেছিলাম, আর্টিকেল নাম্বার 54-এ 54 না 44, 44-এ আছে অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড, এটা আছে। আচ্ছা বাকি 51 নম্বর আর্টিকেলে আছে, তোমরা দেখবে যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে একটা হচ্ছে সুসম্পর্ক বজায় রাখা, ঠিক আছে? এই বিষয়গুলো তোমার রয়েছে। তো এখানে প্রশ্ন অনুসারে ডিপিএসপির এখানে আর্টিকেল নাম্বার 40 খুব ভালো করে মনে রাখবে, ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল নাম্বার 40 এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, আমরা একটু দেখে দিয়েছি ডিপিএসপি, এরকম ছবি একটু দেখিয়ে দিলাম যাতে ছবির মাধ্যমে তুমি ব্যাপারটা রিয়েলাইজ করো। নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেন আজকে, যে রাজ্যসভার সংরক্ষিত ক্ষমতা এক্সক্লুসিভ পাওয়ার কোনটা? আচ্ছা এটা বলার আগে একটা জিনিস বলে দিই তোমাদের, কি বলতো না, আমাদের যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের মধ্যে লোকসভা এবং রাজ্যসভা এই দুটো রুম তো রয়েছে, এই দুটো
এ রয়েছে, পজিশন রয়েছে। তো দেখো লোকসভা বা লোকসভা যেটা হচ্ছে নিম্নকক্ষ অধিক শক্তিশালী, আর রাজ্যসভা যেটা উচ্চকক্ষ তার থেকে। তো দেখো, তো এখানে এই যে রাজ্যসভার কথা বলা হচ্ছে পার্লামেন্টের অন্দরে বা পার্লামেন্টের ভেতরে, তো রাজ্যসভার কিছু এক্সক্লুসিভ পাওয়ার আছে। কি এক্সক্লুসিভ পাওয়ার? এর মধ্যে কোনটা হবে না, এখানের মধ্যে যেটা হবে রাজ্যসভার এক্সক্লুসিভ পাওয়ার, সেইটা হচ্ছে অপশান ডি। এই ডিটা অপশানে উত্তর হবে, ভালো করে দেখে রাখবে কোশ্চেনের ট্রিকি কোশ্চেন। সর্বভারতীয় বা অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টি করা, যেটা কিন্তু লোকসভার হাতে পাওয়ারটা নেই। যদিও আমি বলেছি লোকসভা নিম্নকক্ষ, তার পাওয়ার বেশি, কিন্তু এটা এক্সক্লুসিভ পাওয়ার কার? রাজ্যসভার। সর্বভারতীয় বা অল ইন্ডিয়া সার্ভিস, এখন অল ইন্ডিয়া সার্ভিস বলতে কি বোঝায়? আইপিএস, আইএএস, আইএফএস, এই যে পোস্টগুলো আছে না, তো তাদের সৃষ্টির ক্ষেত্রে রাজ্যসভার একটা স্পেশাল পাওয়ার আছে। 2/3 মেজরিটিতে তারা বিল পাস করিয়ে তারা কেন্দ্র সরকারকে করাতে পারে এই ধরনের ইউনিয়ন গভর্নমেন্টের এই যে এক্সক্লুসিভ পাওয়ার যে তারা প্রয়োগ করতে পারে। ক্লিয়ার? কে? রাজ্যসভার তাদের এক্সক্লুসিভ পাওয়ার 2/3, তার জন্য মেজরিটি থাকবে রাজ্যসভাতে এবং এটা তারা করেও থাকে। ক্লিয়ার আশা করি। তো অপশান এখানে উত্তর কি হবে? অপশান হচ্ছে ডি। বাকিগুলো তো হবে না। অর্থ বিল বললেই তুমি জানবে ওয়ান অ্যান্ড অনলি সব থেকে সর্বমোস্ট পাওয়ার হচ্ছে লোকসভার, আর জরুরি অবস্থা সেটা তো অন্য ব্যাপার। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল নিয়োগ সেটা রাষ্ট্রপতির হাতে। ক্লিয়ার? তো অপশান হচ্ছে ডি, রাজ্যসভার স্পেশাল পাওয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। আজকে 16 নম্বর কোশ্চেন হচ্ছে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয় কত নম্বর আর্টিকেলের সাহায্যে? তো তোমরা জানো প্রেসিডেন্টের 3টে এমার্জেন্সি পাওয়ার আছে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা সেটা কত নম্বর ধারাতে উল্লেখ আছে? বহুবার পরীক্ষা এসেছে, ভবিষ্যতেও আসবে। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 360। আর্টিকেল নাম্বার 360-এ রাষ্ট্রপতি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করতে পারে। দেখো একটা তালাবন্দি ছবি আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার স্যার বাকি আর্টিকেলগুলো একটু বলুন। বাকি আর্টিকেল হচ্ছে 352, যেখানে কি আছে স্যার? ন্যাশনাল এমার্জেন্সির কথা আছে, ন্যাশনাল এমার্জেন্সি। 356 স্যার আছে স্টেট এমার্জেন্সি। এগুলো তোমরা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই এগুলো ব্যাপারগুলো জানো। ন্যাশনাল, এবার এর ভেতরে অনেক গল্প আছে, কোনোদিন ক্লাসরুম সিচুয়েশন হলে নিশ্চয়ই তোমাদের এগুলো পড়াবো, বোঝাবো। আপাতত এমসিকিউর মাধ্যমে তোমরা ব্যাপারটা মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ভারতে কতবার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়েছে? উত্তর স্যার একবারও এখনো হয়নি। একবারও ভারতে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি সিচুয়েশন আসেনি, তো সেই জন্য ঘোষণাও হয়নি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন বলছে যে প্রিএমবেল কার দ্বারা পেশ করা অবজেক্টিভ রিজলিউশনের উপর ভিত্তি করে হয়েছে? তো দেখো ভারতীয় সংবিধানে একটা প্রিএমবেল বা প্রস্তাবনা রয়েছে। ক্লিয়ার? কিন্তু এই প্রিএমবেল বা প্রস্তাবনা পেশ করার কিছু অবজেক্টিভ রিজলিউশনের উপর হয়েছে, কিছু অবজেক্টিভ রিজলিউশনের উপর ভিত্তি করে এই প্রিএমবেলকে আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে কে সেই রেকমেন্ডেশনটা করেছিল, এটাই প্রশ্ন। 4টে অপশান, BN রাও, BR আম্বেদকর, সর্দার প্যাটেল, নাকি জওহরলাল নেহেরু, তাই না? তো দেখো প্রিএমবেল বা সংবিধান যখন রচিত হচ্ছে তৎকালীন দিনে মানুষ অলরেডি জেনে গেছে ভারতের ভাবি প্রধানমন্ত্রী কে হতে চলেছেন? নেহেরু, জওহরলাল নেহেরু, তাই না? তো জওহরলাল নেহেরুই অ্যাকচুয়ালি অবজেক্টিভ রেজলিউশন, তারই ছিল অবজেক্টিভ রেজলিউশন, যার উপর ভিত্তি করে প্রস্তাবনাটার কনসেপ্ট বা প্রস্তাবনাটা পেশ করা হয়েছিল, তাই তো? মানে অবজেক্টিভ রেজলিউশনে পেশ করার পর প্রস্তাবনাটা রচনা করা হয়েছিল, তাই না? তো সেখানে দেখো প্রস্তাবনায় আমাদের যে জিনিসগুলো উঠে এসেছিল, অ্যাকচুয়ালি প্রস্তাবনায় যে জিনিসগুলো উঠে এসেছিল সেইটাই তো ভারতের সংবিধানের মূল ভিত্তি ছিল না? এখানে শর্ট করে সংক্ষেপে যে জিনিসগুলো এখানে লেখা হয়েছে সেটাই ভারতের যে সামনে ভারতবর্ষ কিভাবে চলবে তার একটা পথ নির্দেশিকা ছিল, তাই না? তো সেই প্রিএমবেলের যে আমি পুরনো যদি বলি ভার্সান বলি বা প্রিএমবেলের আগের যে অবজেক্টিভ রেজলিউশন, কি আমাদের অবজেক্টিভ, কি রেজলিউশন আমাদের হতে চলেছে, সেটা ভারতের ভাবি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলাম। জওহরলাল নেহেরু ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার যদি নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি, দেখো সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে আর সভাপতিত্ব করেন কে? এই প্রশ্ন বহুবার এই প্রশ্ন এসেছে যে যৌথ অধিবেশন কে আহ্বান করেন, যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করেন। প্রশ্ন হচ্ছে স্যার, আচ্ছা স্যার ঠিক আছে, যৌথ অধিবেশন কে আহ্বান করেন? না, যৌথ অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। আর সভাপতিত্ব করেন কে? স্পিকার। তাহলে স্যার উত্তর তো বি হবে, একদম ঠিক। তো যৌথ অধিবেশনের জন্য আহ্বান করেন রাষ্ট্রপতি, সভাপতিত্ব করেন স্পিকার। গুড। কিন্তু এবার এই যে জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন পরের কোয়েশ্চেন হিসাবে বলি, এটা কত নম্বর আর্টিকেলে আছে স্যার? এটাও পরীক্ষা এসেছে। তাহলে উত্তর হবে 108। আর্টিকেল নাম্বার কত? 108। ক্লিয়ার? এবার স্যার জয়েন্ট সেশন বলতে স্যার কি বোঝায়?
যৌথ অধিবেশন। দেখো যৌথ অধিবেশন বাংলাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে কি হতে পারে উত্তর। তো পার্লামেন্টে, লোকসভা আর রাজ্যসভায় যদি কোনো বিল নিয়ে কিছু এক্সেপশন ছাড়া কোনো বিল নিয়ে যদি কোনোটার মানে ব্যাপারটা সলিউশন হচ্ছে না, মানে এক কক্ষ পাস করছে, অন্য কক্ষে বাতিল হয়ে যাচ্ছে, আর এক কক্ষ পাস করছে, তো কিন্তু সেটা দেশের সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট, ব্যাপারটা দেখা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য রাষ্ট্রপতি আহ্বান করলেন যে ওই বিলটাকে নিয়ে বা ওই বিষয়টাকে নিয়ে চলো একটা যৌথ সেশন করা যাক বা জয়েন্ট সেশন করা যাক, যেখানে সেই বিলটা নিয়ে আলোচনা হবে, ভোটাভুটি হবে, পাস হবে কি হবে দেখা যাবে। কিন্তু লোকসভা আর রাজ্যসভার মেম্বারদের একটা আলাদা করে রুমে ডাকা হলো, আহ্বান করা হলো, স্পিকার সেখানে সভাপতিত্ব করলেন, বিলটা নিয়ে আলোচনা হলো, পাস হয়ে গেল বা কিছু হলো, সমস্যার সমাধান হলো, পরিষ্কার কথা এটা বলতে চাইছি। তো এটা হচ্ছে জয়েন্ট সেশন। তো সেই জয়েন্ট সেশনের দায়িত্বে কে আছেন? রাষ্ট্রপতি, স্পিকার। এই পর্যন্ত স্যার ঠিক আছে। এরপরেও স্যার কিছু কোশ্চেন আসতে পারে? হ্যাঁ আসতে পারে। কি আসতে পারে? ধরো স্পিকার সেই দিন কোনো কারণবশত মানে আসতে পারলো না, অনুপস্থিত, তাহলে সেক্ষেত্রে স্যার কে সভাপতি করবে? সভাপতির পদটা কে অলঙ্কৃত করবে? তাহলে সেক্ষেত্রে থাকবেন ডেপুটি স্পিকার, বলে দিলাম। তো স্পিকারের পরিবর্তে থাকবেন ডেপুটি স্পিকার। এবার ধরেও না তর্কের খাতিরে ডেপুটি স্পিকারও অনুপস্থিত, তখন কি হবে স্যার? না ডেপুটি স্পিকার যদি অনুপস্থিত থাকে তখন কিন্তু থাকবে এই যে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। খুব ভালো করে খেয়াল করো, রাজ্যসভার চেয়ারম্যান নয়, রাজ্যসভার চেয়ারম্যান হলে তিনি হলেন উপরাষ্ট্রপতি হয়ে যান। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তিনি করবেন কখন? যদি স্পিকার আর ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকেন তখন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করবেন। এত দূর পর্যন্ত আমরা স্ট্যান্ড বাই রেখেছি। ক্লিয়ার? এবার সব তো একসাথে অঘটন ঘটবে না, তো সেইটা। এবার প্রশ্ন তাহলে দেখো, জয়েন্ট সেশন কত নম্বর আর্টিকেল কি বলেছি, যা যা আমি ইনফরমেশন বললাম সেগুলোকে ভালো করে রিকল করবে। ক্লিয়ার? চলো আমরা যদি একটু দেখে নিই। দেখো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাড্রেসেস জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে জয়েন্ট সেশনের আহ্বান জানাচ্ছেন কে? প্রেসিডেন্ট। এবং সেখানে সভাপতিত্ব করবেন কে? অবভিয়াসলি স্পিকার। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। কন্ট্রোলার অফ অডিটর জেনারেল, যাকে শর্ট ফর্মে বলা হয় ক্যাগ, এর কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে প্রশ্ন এবার স্যার যে ক্যাগ, এই যে আপনি ডিপার্টমেন্টটা বলছেন, এই ডিপার্টমেন্টের কি কাজ? নিশ্চয়ই বলবো। দেখো আগে উত্তরটা দেখে নাও যে ক্যাগ যেই পোস্টে তার কার্যকালের মেয়াদ থাকে 6 বছর অথবা 65 বছর। 6 বছর অথবা 65 বছর কি করে হবে স্যার? এটা সম্ভব? সম্ভব। কেমন করে সম্ভব বলে দেবো। দেখো আগে বলি, ক্যাগ এই যে পোস্টটা, এই পোস্টটা কোথা থেকে নেওয়া হয়েছে স্যার? না এটা নেওয়া হয়েছে ইউকে। ঠিক আছে, ইউকে থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মানে ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, পরিষ্কার কথা। এটা কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলে আছে? 148 থেকে 151 পর্যন্তই হচ্ছে ক্যাগের কার্যকলাপ। তাহলে এ একটা কোয়েশ্চেন। এবার আসি স্যার, ক্যাগের কাজ কি? না ক্যাগের কাজ হচ্ছে গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। মানে কি বললাম? গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স মানে হচ্ছে, মানে পাবলিক পার্সের মানে হচ্ছে যত সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের যে সরকারি ব্যয়ের যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ কিন্তু ক্যাগ করবে। তারপর সে রিপোর্ট জমা দেবে, আলাদা বিষয়। কিন্তু সরকারি ব্যয়ের যে হিসাব নিকাশ, সরকারি খাতে যে ব্যয় হচ্ছে তার হিসাব নিকাশের কাজ হচ্ছে ক্যাগ। সেই জন্য বলা হয় গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স, তাই না? হিসাব নিকাশের বিষয়। আচ্ছা, এরপর এই প্রশ্নটায় আসি, যেটা আমি বলেছিলাম প্রথমে, যে এদের যে কার্যকালের মেয়াদ হচ্ছে 665। ব্যাপারটা কেমন? না ব্যাপারটা এই রকম। কীরকম বলো তো? না ধরো ক্যাগ পোস্টে কোনো একজন ব্যক্তি নিযুক্ত হলেন, ঠিক আছে? তো তিনি ধরো তার বয়স তখন 54 বছর। তো 54 বছর বয়সে তিনি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হয়েছেন। ক্লিয়ার? তো এক্ষেত্রে তার প্রথম প্রায়োরিটি কি? 6 বছর, মানে 60 হয়ে যাচ্ছে। তাহলে 6 বছরটা তার প্রথম চলে এলো। ক্লিয়ার? আবার ধরো কোনো ব্যক্তি ক্যাগে নিযুক্ত হলেন 63 বছর বয়সে। সাপোজ ধরে নাও 63 বছর বয়সে ক্যাগে নিয়োগ করা হলো। তো সেক্ষেত্রে তার 65 হতে লাগবে নিশ্চয়ই 2 বছর। 2 বছর লাগবে। তো দেখো তাহলে 6 এবং এই যে 2 এখানে চলে এলো, মানে 65। যেটা আগে হবে সেই অনুসারে তার কার্যকালের মেয়াদ নির্ভর করবে। যার 54 নিয়োগ হয়েছে সে 60 পর্যন্ত করবে, যে 63 নিয়োগ হয়েছে সে মাত্র 2 বছর করে অবসর নেবে। ক্লিয়ার? এটাই হচ্ছে 665 মেন ফান্ডা। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দেখো পোস্টটা আমি দিয়ে দিয়েছি, বাকি আদার্স যা যা ইনফরমেশন তোমাদের লাগবে সব বলে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন, 20 নম্বর কোয়েশ্চেন আজকে। রাষ্ট্রপতি নির্বাচনে যে ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী কাদের নিয়ে গঠিত হয়? মানে পরিষ্কার কথা বলতে চাইছে যে রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করে সেটা এখানে ঘুরিয়ে বলেছে। ঠিক আছে? বা সেটাই বলতে চাইছে। এবার দেখো, মানে রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করে, কে কে? দেখো 4টে অপশান দেওয়া আছে এখানে। দেখো
চারটি অপশানের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে তোমরা অনেক কিছু গুলিয়ে যাওয়ার কথা, এখানে রাষ্ট্রপতিকে ভোটে কারা কারা অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, সেখানে দেখো ভালো করে, সংসদ সি নম্বর অপশান, সংসদ আর বিধানসভার কেবল নির্বাচিত প্রার্থীরা, সংসদ আর বিধানসভার কেবল নির্বাচিত প্রার্থীরা। দেখবে রাষ্ট্রপতির যখন ভোট হয়, তোমরা নিউজে দেখো, রাষ্ট্রপতির যখন ভোট হয় না, রাষ্ট্রপতির ভোটে তার জন্য নিউজে প্রচুর খবর আসে, তো সেখানে দেখবে সংসদ, সংসদ মানে পার্লামেন্ট, পার্লামেন্টের মধ্যে আবার দুটো কক্ষ, লোকসভা রাজ্যসভা, সেই লোকসভা রাজ্যসভার যারা ইলেকটেড মেম্বার, ইলেকটেড কেন ইলেকটেড বলছি, নমিনেটেড বলছি না কেন, কারণ আছে বলছি, আর বিধানসভা, প্রত্যেক রাজ্যেরই রয়েছে বিধানসভা, সেই বিধানসভার যারা ইলেকটেড, কেন আমি নমিনেটেড পার্সনদের বলছি না, তোমরা জানো যে সংসদের রাজ্যসভায় 12 জন মেম্বার থাকে যারা রাষ্ট্রপতির দ্বারা নমিনেটেড, সেই নমিনেটেড পার্সনরা কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দিতে পারবে না। ক্লিয়ার? তো সেই জন্য জোর দেওয়া হয়েছে কিসের ওপর, সংসদ বিধানসভার নির্বাচিত কেবলমাত্র প্রার্থীরা, কোনো নমিনেটেড প্রার্থী হবে না কোনো দিক থেকেই, না সংসদ না বিধানসভা। ক্লিয়ার? সেই জন্য এখানে দেখো দেওয়া আছে নানান রকম অপশন, দেখা যাচ্ছে বিধান পরিষদ, হ্যান ত্যান, সমস্ত সদস্য, কোনো কিছু সমস্ত সদস্য নয়, কেবল নির্বাচিত। খুব ট্রিকি কোশ্চেন, খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা চলো আমরা নেক্সট ছবিতে একটু দেখে নিই। দেখো ভোট দিচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী ভোট দিচ্ছেন, এদিকে গৌতম গম্ভীর এক্স ক্রিকেটার, আর সোনিয়া গান্ধী আমাদের তোমার প্রেসিডেন্ট, তোমার কংগ্রেসের সম্ভবত একসময় প্রেসিডেন্ট ছিলেন, তো তিনিও ভোট দিচ্ছেন কংগ্রেসের তরফ থেকে, বা ভোট দিচ্ছেন। দেখো এইটা দেখে নিয়েছো আশা করি। নেক্সট চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 21 নম্বর কোশ্চেন আজকের, কোন সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তার মানে পরিষ্কার কথা, আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারছি যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারে ছিল, মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, তার মানে মৌলিক অধিকারে কত নম্বরে ছিল সেটা দেখতে হবে আমাকে আগে, সেটা নিশ্চয়ই বলবো। আচ্ছা, তো মৌলিক অধিকারের কত নম্বর আর্টিকেলে ছিল? তো আর্টিকেল নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 31। তো আর্টিকেল নাম্বার 31-এ সম্পত্তির অধিকার ছিল, বাদ দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে, এটা তো বলেছে বাদ দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কততম সংশোধনীতে বাদ দেওয়া হয়েছে? তো স্যার 44তম সংশোধনী 1978 সালে, 44তম সংশোধনী 1978 সালে রাইট টু প্রপার্টি একে বাদ দেওয়া হয়েছে। তাহলে স্যার বাদ দিয়ে দিয়েছে, ওটা কি সংবিধান থেকে পুরো বাইরে বার করে দিয়েছে? ওটার কিচ্ছু নেই অস্তিত্ব? হ্যাঁ আছে, ওখানে নেই, অন্য জায়গায় আছে। কোথায় আছে স্যার? যেখানে আছে সেটা হচ্ছে আর্টিকেল তোমার রয়েছে 300A, আর্টিকেল 300A-তে সম্পত্তির অধিকারকে ওখান থেকে তুলে এনে 300A-তে আমরা এন্ট্রি করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে প্রশ্ন কি, বর্তমানে কোথায় আছে, আগে কোথায় ছিল, কততম সংশোধনীর মাধ্যমে, কবে? তাহলে একটা প্রশ্ন থেকে 4টে প্রশ্ন আমরা পেলাম, তাই তো? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে। এবার আমি চলে আসি বাকি অপশানগুলোর দিকে। বাকি অপশান যদি দেখো, বাকি অপশানে দেখো 61তম সংবিধান সংশোধনী, এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। 61তম সংবিধান সংশোধনী, 52তম সংবিধান সংশোধনী, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। কেন বলো তো? না 52তম সংশোধনী সেটা তোমরা জানো যে দলত্যাগ বিরোধী আইন, জেনে থাকবে নিশ্চয়ই, দলত্যাগ বিরোধী আইন কবে হয়েছিল স্যার? 1985 সাল। ঠিক আছে, তোমরা বলো এই সময় ভারতের প্রাইম মিনিস্টার কে ছিল? অর্থাৎ 1985 সালে যখন দলত্যাগ বিরোধী সংশোধনী আনা হয়েছিল তখন ভারতের প্রাইম মিনিস্টার ছিল। তোমাদের টাস্ক এটা। আচ্ছা, এবার চলো 61তম সংশোধনী, যেটা স্যার কি সেটা বলছি স্যার, 1988 সালে হয়েছিল। কি নিয়ে স্যার হয়েছিল? যে ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে কত করা হয়েছিল স্যার? 18। মানে এই যে 18 বছর বয়সে তুমি ভোট দিচ্ছ এখন, বা ভোট দেওয়া তোমার রাইট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 61 অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1988 সালে, লাগু হয়েছিল 89 থেকে। 21 বছর থেকে 18 বছর কমিয়ে ভোটার রাইট করে দেওয়া হয়েছিল, ভোট দেওয়ার অধিকার করে দেওয়া হয়েছিল 61তম অ্যামেন্ডমেন্টে। আচ্ছা, 42তম সংবিধান সংশোধনী, একে তো মিনি কনস্টিটিউশন বলা হয়, মানে এত সংশোধন বিষয়ে সংশোধন করা হয়েছিল, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। তাহলে প্রশ্ন ওভারঅল তোমার ঘেঁটে গেল নাকি? ঘাঁটেনি কিছুই। উত্তর হচ্ছে কি? অপশান সি, যেখানে রাইট টু প্রপার্টি। আমি 10টা কোয়েশ্চেন বললাম, এখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, সব কটা দেখে রেখো। আর এই দেখাটা ছবি দিয়ে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন, 22 নম্বর। নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্য? অর্থাৎ ডিপিএসপির মেন উদ্দেশ্য কি ছিল? তো ডিপিএসপি নিয়ে আমি বললাম অলরেডি, আর্টিকেল 36 থেকে 51-এর মধ্যে ডিপিএসপি রয়েছে। তো এর উদ্দেশ্য কি ছিল? সংবিধানে ডিপিএসপিকে রাখা হয়েছে কেন? উদ্দেশ্য বেশ কিছু, ভালো ভালো উদ্দেশ্য। কি বলতো? ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস,
ওয়েলফেয়ার, গভর্নেন্স, এই প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দেওয়ার জন্যই ডিপিএসপিকে রাখা হয়েছে। তার মানে এখানে তোমার উত্তর কি হওয়া উচিত স্যার? না উত্তর তো স্যার একটাই হওয়া উচিত, কি না একটা কল্যাণকামী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট বানানো। তো ডিপিএসপি রাখাই হয়েছিল এই জন্যই যে একটা ওয়েলফেয়ার স্টেট বানানো। তো স্যার সেই সময় কেন করা হলো না জিনিসগুলো লাগু? এই জন্যই করা হলো না, যেই সময় আমরা সংবিধান চালু করেছিলাম না, সেই সময় ভারতের যে আর্থিক অবস্থা বা ইনফ্রাস্ট্রাকচার এতটাও ভালো ছিল না যে প্রত্যেকটা জিনিসকে আমরা সমানভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। কারণ সেই সময় বিশাল পরিমাণে অর্থনৈতিক একটা সমস্যা ছিল, সবে স্বাধীনতা পাচ্ছি, ইংল্যান্ড এত বছর ধরে রাজত্ব করেছে, দখল করেছিল, আমাদেরকে অত্যাচার করেছে। তো আমাদের কাছে তো ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য সব কিছু যে পসিবল হবে সম্ভব নয়। তো সেই জন্য ডিপিএসপিতে রেখেছিলাম, যদি অদূর ভবিষ্যতে সম্ভব হয় সেগুলো অবশ্যই রাষ্ট্র যেন সেগুলো পালন করে, নিয়মগুলো যেন চালু করে আইন কানুন বানানোর মাধ্যমে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল মেন, ঠিক আছে? এই জিনিসগুলো উদ্দেশ্য ছিল, আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট 23 নম্বর কোশ্চেন আজকে, বিধানসভার অধিবেশন আহ্বান ও স্থগিত করার ক্ষমতা কার হাতে থাকে? খুব ভালো করে খেয়াল করো, প্রশ্নটা দিয়েছে কিন্তু বিধানসভা, বিধানসভা, তাই তো? বিধানসভা। তো বিধানসভার অধিবেশন আহ্বান করে আর সেটাকে স্থগিত করার ক্ষমতা কার আছে? তো দেখো, তা স্থগিত করার অধিকার কারা থাকবে? রাজ্যের হেড যিনি রাজ্যপাল। তো রাজ্যপালের অধিকার আছে বা রাজ্যপালের হাতে ক্ষমতা আছে বিধানসভার অধিবেশনকে আহ্বান করা বা সেটা স্থগিত করা, এটা অধিকার আছে। না স্পিকারেরও নেই, মুখ্যমন্ত্রীরও নেই, রাষ্ট্রপতি নেই, কারোরই নেই এটা অধিবেশনকে স্থগিত করার, ঠিক আছে? তো সেটা দেখো, এটা কত নম্বরের মাধ্যমে করে জানো? এটা করে 174 নম্বর আর্টিকেলের 1, এই ধারা, এটা আর্টিকেল নাম্বার। তো আর্টিকেল নাম্বার মাধ্যমে হচ্ছে এটা তোমার অধিকার আছে কার? রাজ্যপালের এই অধিকারটা রয়েছে। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা যাব। তো হ্যাঁ, এই বর্তমানে পশ্চিমবঙ্গে আমি যখন ভিডিও রেকর্ড করছি সেই সময় পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল, সেই রাজ্যপাল অলরেডি ছবি আমি দিয়ে দেখেছি, সিপি আনন্দ বোস ছবি দিয়ে দিয়েছি। নেক্সট চলো 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন হচ্ছে, সংসদের কোন কমিটিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যমজ বোন বলা হয়? তাই তো, 4টি অপশান তোমাদের কাছে দেখো। তো সংসদের যে কমিটি, দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তোমার একটা ছবি দিয়ে দিয়েছি। তো সংসদের ভেতরে না, পার্লামেন্টের ভেতরে নানান রকম কমিটি গঠন হয়, অনেক কমিটি গঠন হয়। তার মধ্যে বেশ কিছু কমিটির কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, প্রত্যেক কমিটির কিছু কাজ থাকে, কিন্তু তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে এই প্যাক, পিএসি বা প্যাক বলা হয়, তো কাজ থাকে। তো বলা হচ্ছে যে এই প্যাকের যমজ বোন, তার মানে কি বলতো? যে প্যাক যে কাজটা করে, তো তার সঙ্গে যে যমজ বোন, তারও নিশ্চয়ই মোটামুটি এই খরচ খরচার বা মানে বিষয়টা একই রকম করে, খরচ খরচা বলছি না, মানে কাজটা একই রকম করে। তো এখানে দেখো কোন কমিটি এখানে কথা বলা হচ্ছে। তো এখানে মনে রাখবে যে প্যাক, এই যে সংস্থাটার যমজ বোন বলা হয় সেটা হচ্ছে এই এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটিকে বলা হয় প্যাক, পাবলিক অ্যাকাউন্টস কমিটির যমজ বোন। কেন স্যার? না দেখো, তার আগে বলি, প্যাক যে সংস্থাটা বা প্যাক যে কমিটিটা, এর মেম্বার সংখ্যা হচ্ছে 22। মেম্বার সংখ্যা কি? 22। তো 22 জনের মধ্যে হচ্ছে লোকসভা থেকে আছে 15 জন আর রাজ্যসভা থেকে থাকে 7 জন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর স্যার এস্টিমেট কমিটিও তাহলে কি সেম হবে? না, এস্টিমেট কমিটির মেম্বার সংখ্যা হচ্ছে 30, আর সবাই কোথা থেকে? লোকসভা থেকে। তাহলে লোকসভা থেকে সবাই থাকে এস্টিমেট কমিটিতে, আর প্যাকে থাকে এরকমভাবে ভাগ করা থাকে। দুটো কমিটিরই তোমার মেন কাজ যেটা হচ্ছে সরকারি যে খরচ খরচা, হিসেব নিকাশ, সেগুলোকে দেখাশোনা করা বা সেই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা। সে দুটো কমিটি মোটামুটি একই করে। দেখো এস্টিমেট কথাটার মাধ্যমে আর্থিক একটা ব্যাপার বোঝা যাচ্ছে, তো প্যাকও সেই কাজটা করে, সরকারি যে ব্যয়, হিসাব নিকাশ, তো সেই বিষয়টার একটু নজর রাখে বা কমিটির পর্যবেক্ষণ করে। তো সেই জন্য এই কাজটা প্যাকের সঙ্গে যমজ বোন বলা হয় এস্টিমেট কমিটিকে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট 25 নম্বর কোশ্চেন হচ্ছে, নির্বাচন কমিশন কত নম্বর ধারাতে রয়েছে? নির্বাচন কমিশন আমি আগে একবার বলেছিলাম যে নির্বাচন কমিশনের ধারা নম্বর যেটা হচ্ছে যে আর্টিকেল নাম্বার 324, আর্টিকেল নাম্বার 324-এ রয়েছে তোমার নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন। তো ইলেকশন কমিশন নিয়ে এখন তো পুরো এই মুহূর্তের যে সিচুয়েশন, এসআইআর তোমরা শুনেই থাকবে যে এসআইআর, তাই না? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিশ্চয়ই জানো। তো এসআইআর নিয়ে হইচই বিষয় একটা ইলেকশন কমিশনের, তাই তো? আচ্ছা এবার আমি বলি যে ইলেকশন কমিশনের স্যার কতজন মেম্বার থাকেন? তো ইলেকশন কমিশন মেম্বার থাকেন 2+1, মানে একজন থাকেন চিফ ইলেকশন কমিশনার আর বাকিজন থাকেন কি? ইলেকশন কমিশনার। তাহলে টোটাল মেম্বার সংখ্যা কত এখন? 3 জন। আর্টিকেল নাম্বার কতই উল্লেখ আছে স্যার? 324-এ। ইলেকশন কমিশনের কাজ কি? ওই যে বললাম এসআইআর, এটা তো কাজ অবভিয়াসলি। তার পাশাপাশি বিধানসভা ভোট, লোকসভার ভোট নেওয়া, ভোটার তালিকায় নাম তোলা বা ভোটার তালিকায় যারা মৃত ভোটার তাদের নাম বাদ দেওয়া, ঠিক আছে? এইগুলো কাজ পুরো ভোটার ব্যাপারটা, মানে ভোট পরিচালনা করা, বিধানসভা লোকসভার ভোট পরিচালনা করা, শুধু তাই নয়, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির ভোট। তো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে ইলেকশন কমিশনের ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী। চলো নেক্সট আমরা যাব পরের।
ছবি দেখে নাও। আচ্ছা, 26 নম্বর কোয়েশ্চেন আজকে, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে এবং উপরাষ্ট্রপতির পদ খালি থাকলে রাষ্ট্রপতির দায়িত্বকে পালন করেন। খুব ভালো কোয়েশ্চেন। ধরো রাষ্ট্রপতির পদ শূন্য, উপরাষ্ট্রপতির পদও শূন্য, সেই মুহূর্তে রাষ্ট্রপতির পদ যেটা সেটা কি খালি থাকবে? না স্যার, খালি থাকবে না। তো সেক্ষেত্রে যিনি সেই দায়িত্বটা অস্থায়ীভাবে পালন করবেন, কার্যকালীন বা দায়ভার নেবেন, তিনি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ক্লিয়ার? তো স্যার ভারতে হয়েছে নাকি এরকম? অবশ্যই হয়েছে, ভারতের ইতিহাসে হয়েছে। যে ভারতের ইতিহাসে হয়েছে, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবস্থায় এই দায়িত্ব পালন করেছেন, তার নাম নিশ্চয়ই জানো, মোহাম্মদ হিদায়াতুল্লাহ। হিদায়াতুল্লাহ, ঠিক আছে? তো হিদায়াতুল্লাহ সম্ভবত সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস। এই অবস্থায় তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি, চিফ জাস্টিস অবস্থায় তিনি কিন্তু দায়িত্বটা পালন করেছিলেন। ক্লিয়ার? এইটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, ভারতবর্ষের ইতিহাসে হয়েছে। এম হিদায়াতুল্লাহ দেখবে তোমাদের আছে, তোমরা যদি সার্চ করো দেখতে পাবে যে এম হিদায়াতুল্লাহ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অবস্থায় এই দায়িত্ব পালন করেছেন। ক্লিয়ার? বাকি অপশনগুলো তো হবে না। চলো আমরা একটু দেখে নিই। তো হ্যাঁ, বর্তমানে দেখো সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন, জাস্টিস সূর্যকান্ত তো রয়েছেন। তো আমি তার ছবির সঙ্গে এটা বলে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য অবশ্যই। নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন, কোন বিল পাসের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশন ডাকার বিধান নেই? এবার বলেছিলাম আমি যে বিল পাসের ক্ষেত্রে যৌথ অধিবেশনে যদি কোনো একটা বিলকে নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়, তা সেক্ষেত্রে যৌথ অধিবেশনে ডাক দিয়ে থাকেন রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন বিলের ক্ষেত্রে এই যৌথ অধিবেশন বিধানটা ডাকার উপায় নেই বা ডাকা যাবে না, ডাকার বিধান নেই, পরিষ্কার কথা। তো দেখো বাকি যে বিলগুলো রয়েছে, বিল সম্পর্কে তোমাদের ক্লাসরুম সিচুয়েশন হলে আমি নিশ্চয়ই বোঝাবো, এই বিলগুলোর প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। কিন্তু এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অর্থ বিল আর সংবিধান সংশোধন বিল। অর্থ বিল আর সংবিধান সংশোধন বিল, এই দুটোর ক্ষেত্রে কিন্তু ডাকার কোনো উপায় নেই, জয়েন্ট সেশন হবে না। বাকি বিলগুলোর ক্ষেত্রে হবে। আর্থিক বিলের টাইপ 1 টাইপ 2 রয়েছে, আচ্ছা, আর এদের ক্ষেত্রে সব হবে। কিন্তু অর্থ বিল তোমরা জানো যে অর্থ বিলের মেনলি যেটা নির্ভর করে লোকসভার উপর, তো সেটাতে হচ্ছে না। আর সংবিধান সংশোধন বিল যদিও রাজ্যসভা লোকসভায় পাসই হয়, তবু এর ক্ষেত্রেও কিন্তু জয়েন্ট সেশন হবে না। খুব ভালো করে মনে রাখবে, এটা উত্তর হবে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা চলো আমি একটু নিউ পার্লামেন্ট ভবনের ছবিটা একটু দেখে দিলাম, তোমরা অনেকেই দেখেছো এই ছবি। নেক্সট কোয়েশ্চেন, 28 নম্বর কোয়েশ্চেন আজকে, যে ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা রদ করার সিদ্ধান্তটি কার্যকর হয় কোন সালে? প্রথমত বলো, 370 নম্বর ধারা আগে কোন একটা রাজ্যের সঙ্গে সম্পর্কে ছিল, একটা রাজ্যকে স্পেশাল প্রভিশন দেওয়া ছিল। কি বলতো সেটা? একটা রাজ্যকে 300 স্পেশাল একটা মানে দেওয়া ছিল সুবিধা, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য। আমি রাজ্য বলছি কেন? কারণ বর্তমানে এটা রাজ্য নেই, ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। তো 370 নম্বর ধারা এটা ছিল, সেটা অ্যাবলিশড হয়ে গেছে কবে স্যার? 2019 সালে। তাও আমি বলে দিই 5 আগস্ট 2019। 5 আগস্ট 2019-এ এই 370 নম্বর ধারা রদ করা হয়েছিল। কেন না, 370 নম্বর ধারা জম্মু কাশ্মীরের রাজ্যে থাকার ফলে ওদের একটা আলাদা কিন্তু জম্মু কাশ্মীরের সংবিধানও ছিল, যার মধ্যে দেশের মধ্যে কোনো জিনিস ধরো আইন চালু হলো, সেটা কিন্তু আবার জম্মু কাশ্মীরের যে বিধানসভা, সেখানে আলাদা করে পাস করানো হতো, কারণ ওদের রাজ্যের একটা আলাদা কনস্টিটিউশন ছিল। তো 370 নম্বর ধারার যেটা ছিল ওদের স্পেশাল, তো সেটাকে পুরোপুরি রদ করে দিয়েছি 5 আগস্ট 2019-এ, এবং এখন সেটাকে ইউনিয়ন টেরিটরিতে ভেঙেও দিয়েছে সরকার। জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ দুটো ভেঙে দেওয়া হয়েছে। তো কবে হয়েছে? এবার স্যার বলি যে জম্মু কাশ্মীর আর লাদাখ এই যে ইউনিয়ন টেরিটরি, ওটা স্যার কবে হয়েছে? এটা হয়েছে 31শে অক্টোবর 2019। মানে 2005-এ রদ করে দিলাম। যে আর্টিকেলের জন্য ওদের মানে স্পেশাল পাওয়ার ছিল জম্মু কাশ্মীরে, সেটাকে রদ করে দিয়ে 31শে আগস্ট 2019-এই এটাকে একটা আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরিতে ভেঙে দিয়েছি, লাদাখ অ্যান্ড জম্মু কাশ্মীর। বোঝা গেল? তো এটা বর্তমানে কিন্তু আর নেই। ঠিক আছে? এই দেখো জম্মু কাশ্মীর আমি এরকম করে দিয়ে, জম্মু কাশ্মীরের আগে এটা ছিল, এখন ভাগ হয়ে গেছে এরকম করে। আচ্ছা নেক্সট চলো যাব আমরা আজকের 29 নম্বর কোয়েশ্চেন, 0 আওয়ার বলতে কোন সময়টিকে বোঝায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব পরীক্ষায় এসেছে। তো 0 আওয়ার বলতে কোন সময়টাকে বোঝায়? তো সংসদে যখন অধিবেশন চলে, পার্লামেন্টের যখন অধিবেশন চলে, আওয়ারগুলোকে কিছু কিছু সময়ে কিছু কিছু ভাগে ভাগ করা হয়েছে। 0 আওয়ার কোনটা না, 0 আওয়ার হচ্ছে 0 আওয়ার শুরু হয় 12টা থেকে শুরু হয়, দুপুর 12টায় শুরু হয় 0 আওয়ার। তো তার আগে 11টা থেকে 12টা পর্যন্ত চলে প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্ন উত্তর, ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সার আওয়ার। ক্লিয়ার? তারপরে শুরু হয় 0 আওয়ার, তাই তো? তাহলে এখানে বলছে 0 আওয়ার বলতে কোন সময়টাকে বোঝায়, তাহলে এখানে কোনটা হবে বলো তো? প্রশ্ন উত্তর পর্বের ঠিক পরে,
এই যে 11টা থেকে 12টা পর্যন্ত প্রশ্ন উত্তর পর্ব, তারপরে স্যার শুরু হয় জিরো আওয়ার। স্যার জিরো আওয়ারে কি হয়, এটাও তো ব্যাপার না। জিরো আওয়ারে এটাই হয় যে খুব ইম্পর্টেন্ট দেশের সাপেক্ষে কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা, খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আগে থেকে নোটিশ না দিয়ে কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা শুরু হলো, সেটা হচ্ছে জিরো আওয়ারে জেনারেলি হয়ে থাকে। তো জিরো আওয়ার কনসেপ্টটা স্যার কোন দেশ থেকে নেওয়া, এটাও হতে পারে। তো জিরো আওয়ারের কনসেপ্ট স্যার এটা ইন্ডিয়ান কনসেপ্ট, সম্পূর্ণ ইন্ডিয়ান কনসেপ্ট, অন্য কোনো দেশ থেকে নেওয়া হয়নি। এবং এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটাও জেনে রাখো, 1962 সাল থেকে ভারতীয় পার্লামেন্টে ইমপ্লিমেন্ট করা হয়েছে জিরো আওয়ার 1962 থেকে। ইন্ডিয়ান কনসেপ্ট, প্রশ্ন উত্তর পর্বের ঠিক পরে উত্তর হবে ডি। সব কটা বলে দিলাম আমি, আশা করি ভালো করে মনে রাখবে এটা। নেক্সট চলো, আজকে লাস্ট কোয়েশ্চেন। পকেট ভেটো প্রয়োগ করার ক্ষমতা কার হাতে ন্যস্ত? পকেট ভেটো প্রয়োগ করার ক্ষমতা কার হাতে ন্যস্ত? এটা 4টি অপশান তোমার দেওয়া আছে। তো এখানে উত্তর কি হবে বলো তো? উত্তর দেখো, আমি বলে দিই যে রাষ্ট্রপতির 3টে ভেটো পাওয়ার আছে আমাদের দেশে। মূলত রাষ্ট্রপতি, এখানে দেখো রাষ্ট্রপতির 3টে, অ্যাবসলিউট ভেটো, সাসপেন্স ভেটো, পকেট ভেটো। জিনিসটা কি আমি একটু বলে দিই, যারা জানো না একটু বলে দিই। পকেট ভেটো রাষ্ট্রপতির, উত্তর তো হবে এখানে রাষ্ট্রপতি, ঠিক আছে। পকেট ভেটো মানে ধরো পার্লামেন্টের ভেতরে কোনো একটা বিল রাজ্যসভা লোকসভা দুটোতেই পাস হয়ে প্রেসিডেন্টের কাছে গেছে, তো প্রেসিডেন্ট সেই বিলে যদি সাইন করে তবে সেটা অ্যাক্ট হবে। এবার এমন সিচুয়েশন যে ধরো প্রেসিডেন্ট সেই বিলটা সাইন করে ব্যাক করছে না, বা সেই বিলটাকে সাইন করে অ্যাক্টে পরিণত করছে না, এটা হতে পারে। অথবা হতে পারে বিলটাকে পার্লামেন্টে আবার ব্যাকও করছে না, ঠিক আছে। তার মানে সে তার নিজের কাছে রেখে দিয়েছে, ক্লিয়ার? তো সেই রকম বোঝাতে, তার মানে বিলটা ইম্পর্টেন্ট হতে পারে সরকারের সাপেক্ষে, তো সেইটা বোঝাতে হচ্ছে পকেট ভেটো। এই দেখো পকেট ভেটো, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, এই বিষয়টা এখানে বলা আছে। আরও ভেটো সম্পর্কে লেখা হয়েছে, ভেটো পাওয়ার মানে সেটাকে সাইনও হচ্ছে না, না সেটাকে রিজেক্টও হচ্ছে না। নাইদার সাইন নাইদার রিজেক্ট প্রেসিডেন্ট, নাইদার সাইন নাইদার রিজেক্ট। তো সেইটা হচ্ছে পকেট ভেটো, মানে পকেটে রেখে দিয়েছে এরকম টাইপের বলতে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, আমি জাস্ট এ করে বললাম, মজা করে বললাম। তো সেটা হচ্ছে সাইনও করছে না, প্লাস হচ্ছে তোমার কি করছে না, রিজেক্টও করছে না। তো সেইটা স্যার ভারতের ইতিহাসে এরকম হয়েছে, নিশ্চয়ই হয়েছে। একটা পোস্টাল বিলকে নিয়ে হয়েছে, পোস্টাল একটা বিলকে নিয়ে হয়েছিল সমস্যা 1986-এ। তৎকালীন দিনের যে প্রেসিডেন্ট ছিলেন সেটা হচ্ছে জ্ঞানী জেল সিং। ইনি তৎকালীন দিনের প্রেসিডেন্ট ছিলেন, GZ সিং ছিলেন প্রেসিডেন্ট। একটা পোস্টাল বিলকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল 1986-এ, পকেট ভেটো বলতে পারো সেটা। তো সেইটা হয়েছিল। তো এত গল্প তোমার যদি মনে রাখার প্রয়োজন নাও থাকে, তুমি তো প্রশ্নের উত্তর অবশ্যই মনে রাখো। ভেটো সম্পর্কে অ্যাবসলিউট ভেটো, পকেট ভেটো আর সাসপেন্স ভেটো আমি দিয়ে দিয়েছি, তোমরা যদি পারো পড়ে নিও একবার, কোনো অসুবিধা নেই, তাই না? তো আজকে টপ 30 কোয়েশ্চেন তোমাদের জন্য আমি রাখলাম। প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা লাগলো কেমন, বা যদি তোমাদের কেমন মনে হচ্ছে প্রশ্নগুলো, সেটা অবশ্যই তোমরা জানাবে। আমরা নেক্সট পার্ট অবশ্যই আনবো, তোমরা যদি বলো আমি অবশ্যই সংবিধানের নেক্সট পার্ট আনবো। আজকের মতো সেশন এই পর্যন্তই থাকলো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।